দর্শক বন্ধুরা, আবারও স্বাগতম মিনি সিনেমা স্টোরি চ্যানেলে। গত পর্বে আমরা দেখেছিলাম মারিসান সিনেমার চোর দয়া আর বৃদ্ধ ভেলার কাহিনী। আজ আপনাদের সামনে নিয়ে এলাম দ্বিতীয় তথা শেষ পর্ব। প্রথম পর্বের লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, দেখতে ভুলবেন না। চলুন দেরি না করে শুরু করি। লম্বা পথ চলার ক্লান্তিতে ভেলা খুব অবসন্ন হয়ে পড়েছিল। সে বলে, আজ রাতটা আমি এখানে থাকবো, তুমি চাইলে চলে যেতে পারো। কিন্তু দয়া ভেলাকে একা ফেলে না রেখে তার সঙ্গেই থেকে যায়। সন্ধ্যায় আশ্রমে বসে ভেলা দয়ার কাছে স্বীকার করে, সবকিছু ভুলে যাওয়ার আগে একটা কাজ বাকি আছে। আমি এক ব্যক্তির কাছে ক্ষমা চাইতে চাই, কিন্তু তার সামনে দাঁড়ানোর মতো সাহস নেই। তুমি যদি তার নাম্বারটা জোগাড় করে দিতে পারো, আমি অন্তত ফোনে ক্ষমা চাইব। দয়া বলে, এটা আর কি এমন কঠিন, আপনি শুধু তার নাম ঠিকানাটা দিন। ভেলা নাম জানায় শ্রীধর। বলে, এই শহরের প্রভাবশালী মানুষ, অর্থ সম্পদ সবই আছে। এরপর দয়া শ্রীধরের খোঁজে বের হয়। সে পৌঁছে যায় শ্রীধর শপিং মলে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে শ্রীধর ঠিক এখনই বেরিয়ে গেছে। দয়া কৌশলে কাউন্টারে গিয়ে তার নাম্বার চাইলে তারা দিতে রাজি হয় না। দয়া বুঝতে পারে তার বর্তমান চেহারা বা বেশভূষায় নম্বর পাওয়া সম্ভব না। তাই সে চুপি চুপি শোরুম থেকে একটি দামি পোশাক তুলে নিয়ে চেঞ্জিং রুমে ঢুকে সেটি পরে ফেলে। পরে বেশভূষা পাল্টে কন্ট্রোল রুমে গিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলে, শ্রীধর স্যার আমাকে ডেকেছিলেন। তখন কর্মীরা জানায়, স্যার তো মাত্র বেরিয়ে গেছেন, এক বন্ধুর বিয়ের পার্টিতে গেছেন, আজ আর ফিরবেন না, কাল আসবেন। এরপর দয়া বুদ্ধি খাটিয়ে পাশে থাকা এক ব্যক্তির ফোন হাতে নেয়। অন্য কাউন্টারে গিয়ে এমন ভাবে অভিনয় করে যেন সে শ্রীধরের সঙ্গে কথা বলছে। কিছুক্ষণ পর হঠাৎ ফোন কেটে যাওয়ার ভান করে বলে ওঠে, আরে, চার্জ শেষ হয়ে গেল, আমি তো শ্রীধরের সাথেই কথা বলছিলাম। আপনি কি দয়া করে আপনার ফোন থেকে একবার কলটা করতে দিবেন? লোকটি আর কিছু না ভেবেই শ্রীধরের নম্বর ডায়াল করে দেয়। সুযোগ বুঝে দয়া নম্বরটি চোখে দেখে নেয় এবং বলে, ফোনটা এঙ্গেজ দেখাচ্ছে। সেখান থেকে বেরিয়েই নম্বরটি ভেলাকে দিয়ে দেয়। ভেলা সঙ্গে সঙ্গে নম্বরে কল করে। পরে বিকেলবেলা দয়া জিজ্ঞেস করে, আপনি কি শ্রীধরকে কল করেছিলেন? ভেলা মৃদু হেসে বলে, হ্যাঁ, কল করেছি, এখন মনে হচ্ছে বুকের ভেতরটা একটু হালকা লাগছে। এরপর কাহিনী গড়ায় পরের দিন। দয়া পালাখারের উদ্দেশ্যে বের হতে চায়, কিন্তু হঠাৎ বাইকের চাবি খুঁজে পাচ্ছে না। ভেলা বলে, দেখো, হয়তো ভুলে বাইকেই রেখে দিয়েছো। দয়া অবাক হয়ে বলে, না, আমি এমনটা কখনো করি না। তবু ভেলার কথা মতো বাইকের কাছে গিয়ে সত্যিই দেখে চাবি ওখানেই রাখা। শেষমেশ তারা একসাথে পালাখারের উদ্দেশ্যে রওনা হয়। সিন পাল্টে এবার দেখানো হয় সেই বাড়ি যেখান থেকে দয়া ভেলাকে ছাড়িয়ে নিয়ে এসেছিল। জানা যায় বাড়িটি একজন অবসরপ্রাপ্ত জেল ওয়ার্ডেনের। কিন্তু ওই রাতেই অজ্ঞাত পরিচয় খুনি তার গলার চেন পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। দয়া যে রশি বেয়ে নেমেছিল, পুলিশ ধারণা করছে খুনি হয়তো সেদিক দিয়ে ঢুকে খুন করেছে। তদন্তে নেমেছে এসপি ফরিদা। তার সহযোগী এসআই জানায়, মন্ত্রী পরিষদের পিএর ছেলের যে বাইকটি কয়েকদিন আগে চুরি করা হয়েছিল, খুনি সেই বাইক নিয়ে এখানে এসেছে। এদিকে সাইবার সেলের রিপোর্ট থেকে জানা যায়, নিহত ব্যক্তিকে খুনের প্রায় 40 মিনিট আগে একটি অচেনা নম্বর থেকে কল করা হয়েছিল। ফরিদা তার ঊর্ধ্বতনকে জানায়, মৃত ব্যক্তির নাম মনিকা ফেল। পরেরটি যে ফোন থেকে এসেছিল সেটি এখন বন্ধ। তবে একই মোবাইল ডিভাইস থেকে অন্য একটি সিম দিয়ে আরো 2টি নাম্বারে কল করা হয়েছিল। তদন্তে বের হয়, একটি নাম্বার শ্রীনিবাস নামের এক ব্যক্তির, যাকে 2 রাত আগেই কুপিয়ে খুন করা হয়েছে। অন্য নম্বরটি তিরুভান্নামালাইয়ের শ্রীধর নামের এক ব্যক্তির, যার মৃতদেহ আজ সকালে ব্রিজের নিচে পাওয়া গেছে। আরো চাঞ্চল্যকর তথ্য হলো, একই মোবাইল থেকে যাদের কল করা হয়েছিল প্রত্যেককে ইতিমধ্যে খুন করা হয়েছে। ফরিদা ধারণা করে এই খুনি এতেই থেমে থাকবে না, হয়তো আরো খুন করবে বা অন্য কোথাও পালিয়ে যাবে। অন্যদিকে দয়া ভেলাকে নিয়ে গণেশের বাড়িতে পৌঁছায়। সেখানে যাত্রা গান চলছিল, আর তাই সবাই সেদিন রাতে পার্টি করার পরিকল্পনা নেয়। কিন্তু গোপনে ভেলা দয়া এবং গণেশের ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। তারা যখন মেলায় গিয়ে আনন্দ করছে, ভেলা সুযোগ নিয়ে আবার ঘরে ফিরে আসে। মানিব্যাগ থেকে অনেকগুলো সিম বের করে একটি সিম দিয়ে সেলভা নামের এক ব্যক্তিকে কল করে। সেলভা পরিচয় জানতে চাইলে ভেলা রহস্যজনক ভঙ্গিতে বলে, আমার নাম বললে তুমি চিনবে না, তবে আমি যেখানে ডাকছি সেখানে যদি না আসো, মধুমিতা তোমার দরজায় গিয়ে দাঁড়াবে, 1 ঘন্টার মধ্যে আসো। এদিকে দয়া আর গণেশও ফিরে আসে। গণেশ তখন দয়াকে বলে সে তার ফোন নদীতে ফেলে দিয়েছে। ভেলা অবাক হয়ে জানতে চায়, ফোন নদীতে ফেললে কেন? দয়া হেসে জানায়, ও এক মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল। পরে জানতে পারে মেয়েটি পুলিশের মেয়ে, তাই ধরা পড়ার আগেই ফোনটা নদীতে ফেলে পালিয়ে আসে। ভেলা ফোন কেন ফেলে দিতে হয়েছিল সেটা নিয়ে প্রশ্ন তোলে। তখন গণেশ তাকে বোঝায়, প্রতিটি ফোনে একটি আইএমই নম্বর থাকে, সিম কার্ড বদলালেও সেই আইএমই নম্বর দিয়ে ফোন ট্র্যাক করা সম্ভব। এজন্যই সে নিজের ফোন নদীতে ফেলে দিয়েছিল। এই ব্যাখ্যা শুনে ভেলার মনে ধাক্কা লাগে, কারণ সে তো একই ফোন বারবার ব্যবহার করছে। ফলে পুলিশ যে তাকে সহজেই ট্র্যাক করতে পারবে তা এখন তার বোধগম্য হয়। কিছুক্ষণের মধ্যেই দয়া আর গণেশ ঘুমিয়ে পড়ে।
সেই সুযোগে ভেলা তৈরি হয়ে দয়ার বাইক নিয়ে বেরিয়ে যায়। পথে আবার সিলভাকে ফোন করে নির্দিষ্ট জায়গায় আসতে বলে। সিলভা কৌতূহল নিয়ে জানতে চায় মধুমিতা কি। ভেলা হুমকি দিয়ে জানায়, আমি এখনই তোমার স্ত্রীকে একটা ভিডিও পাঠাচ্ছি, তাহলেই বুঝতে পারবে মধুমিতা কি। এতে ভয় পেয়ে সিলভা রাজি হয় দেখা করতে। ভেলার ফোন অন হতেই সাইবার সেল তার বর্তমান লোকেশন শনাক্ত করে। সাথে সাথে ফরিদাকে জানানো হয় যে কিলার এখন সেলিম এলাকায় আছে। 5 মিনিট আগে সে শেষ কলটি করেছে এবং তারপর ফোন বন্ধ করেছে। ফরিদা দ্রুত একটি টিম পাঠায় এবং যার সাথে কল হয়েছে তার বিস্তারিত তথ্য খুঁজতে বলে। অন্যদিকে ভেলা সিলভাকে ডাকে এক স্কুলের মাঠে। সিলভা এসে ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করে, তুই কে? ওই ঘটনা তো অনেক আগে, আমার স্ত্রীর নম্বর পেলি কোথা থেকে? রাগে ছুরি বের করে ভেলাকে মারতে যায়, কিন্তু ভেলা উল্টে তাকে আক্রমণ করে বেঁধে ফেলে। ভেলা ঠান্ডা গলায় বলে, কত আগের ঘটনা বলছিস? সিলভা কাঁপতে কাঁপতে জানায়, 2 বছর আগে। সে জীবন ভিক্ষা চেয়ে বলে তার স্ত্রী সন্তান আছে, ভুল স্বীকার করছে, ক্ষতিপূরণ দিতেও রাজি। কিন্তু ভেলা নির্মম। সে সিলভার ফোন নিয়ে মধুমিতার মাকে কল করে এবং বলে, তুই তার কাছে ক্ষমা চা, যদি ও তোকে ক্ষমা করে আমি তোকে ছেড়ে দেব। কিন্তু সিলভা নিজের পরিচয় দিতেই মধুমিতার মা ফোন কেটে দেয়। ভেলা শীতল হাসি দিয়ে জানায়, মধুমিতার মা তোকে ক্ষমা করবে না। এই সময় সাইবার সেল সিলভার নম্বর ট্র্যাক করতে থাকে। যেহেতু তার ফোন স্থির, তাই খুব দ্রুতই এক্সাক্ট লোকেশন ট্র্যাক হয়ে যায় এবং লোকাল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এদিকে ভেলা সিলভাকে মনে করিয়ে দেয়, তুই তো শিক্ষক, বাচ্চাদের কাছে শিক্ষক ঈশ্বরের মতো, তুই যা বলিস ওরা তাই বিশ্বাস করে। তারপর জিজ্ঞেস করে তার সাথে কেউ ছিল কিনা। ভয়ে সিলভা অরুণ নামের এক বন্ধুর কথা স্বীকার করে। ভেলা তার কন্ট্যাক্ট লিস্ট থেকে অরুণের নম্বরও পেয়ে যায়। এদিকে পুলিশের কল বারবার সিলভার ফোনে আসছে, মানে ওরা কাছেই। পালানোর তাগিদে ভেলা হাতুড়ি দিয়ে সিলভাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এরপর ব্রিজের উপর দাঁড়িয়ে নিজের ব্যবহৃত ফোনটিও ফেলে দেয়। তবে লড়াইয়ে সিলভার ছুরির আঘাতে ভেলার বাম হাতে চোট লাগে। পরদিন সকালে ভেলা নতুন নাটক সাজায়। সে সবাইকে বলে, আজ ভোরে হাঁটতে বের হলে কিছু ছিনতাইকারী আমাকে আক্রমণ করে, ওরা আমার ফোন ছিনিয়ে নিয়েছে আর হাতে ছুরি মেরেছি। ভেলার কথা এবং হাতের জখম দেখে সবাই বিশ্বাসও করে ফেলে। এই ঘটনার পর দয়া ভাবে ভেলার পিন নম্বর কিভাবে পাওয়া যায়। তবুও আপাতত ভেলার কাছে থেকেই পরিস্থিতি বোঝার সিদ্ধান্ত নেয়। পুলিশ যখন ওই মোটর বাইকের খোঁজে বেরোয়, এক দোকানদারের কাছে জানতে পারে যে সে দয়ার সঙ্গে সেই বাইক দেখেছিল। দোকানদার জানায় চাইলে সে দয়ার একটি স্কেচ তৈরিতে সাহায্য করতে পারবে। এদিকে দয়া ও ভেলা তখন আশ্রম ছেড়ে বেরিয়ে গেছে। এরই মধ্যে নতুন একটি সূত্র হাতে আসে পুলিশের। গতরাতে ভেলা সিলভার ফোন ব্যবহার করে মধুমিতা নামের এক মেয়ের মাকে কল করেছিল। তাই ফরিদারা মধুমিতার বাড়িতে পৌঁছায়। সেখানে মধুমিতার মায়ের সঙ্গে কথা বলে ফরিদা জানতে পারে সিলভা যে স্কুলে শিক্ষকতা করত, মধুমিতা সেই স্কুলে পড়ত। সিলভা ধীরে ধীরে ফাঁদ পেতে মধুমিতাকে শারীরিকভাবে ব্যবহার করত। শুধু সেই নয়, তার বন্ধুরাও মাঝে মাঝে এতে যুক্ত থাকতো। ভয় আর লজ্জার কারণে মধুমিতা কাউকে কিছু জানাতে পারত না। মধুমিতা বারবার স্কুল ছেড়ে দিতে চাইতো, কিন্তু মা বিষয়টা গুরুত্ব দেয়নি। তার অজান্তে মধুমিতার বান্ধবী ধনিয়াকেও সিলভারা ওই ফাঁদে ফেলে। একদিন হঠাৎ ধনিয়া নিখোঁজ হয়ে যায়। তখনই পুলিশ তদন্ত শুরু করে। সেই সময় মধুমিতা তার মাকে সব সত্যি খুলে বলে কিভাবে সিলভা ও তার বন্ধুরা তাকে বছরের পর বছর ব্ল্যাকমেইল করছে। এই ঘটনায় মধুমিতা মানসিকভাবে ভেঙে পড়ে। একটি এনজিও তাকে একটি চাইল্ড সাইকোলজিস্টের কাছে পাঠায় কাউন্সিলিং এর জন্য। তারা বিষয়টি জানার পর কেস করার পরামর্শ দেয় এবং সব ধরনের আইনি সহায়তার প্রতিশ্রুতিও দেয়। কিন্তু মধুমিতার মা ভয় পায়, মামলা হলে সমাজে মেয়ের সম্মান শেষ হয়ে যাবে। তাই তিনি কাউন্সিলিং বন্ধ করে দেন। তবে মধুমিতা জানতো ধনিয়ার নিখোঁজ হওয়ার পেছনে দায় তার নিজের। অপরাধ বোধে সে আত্মহত্যা করে। মৃত্যুর আগে মধুমিতা মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখে যায়, যেখানে সিলভা ও অরুণ নামের আরেকজনের নাম উল্লেখ ছিল। কিন্তু মধুমিতার মা শুধু সিলভাকে চিনতেন, অরুণকে তিনি জানতেন না। এদিকে কোম্বাটুর যাওয়ার পথে দয়ার বাড়ি পড়ে যায়। তাই দয়া ভেলাকে নিজের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে শুধু দয়ার মা ছিলেন। দয়া মাকে সবকিছু খুলে বলে ভেলা স্মৃতি ভ্রংশের সমস্যা আছে, সে নানা জায়গায় ঘুরছিল পালাখরের খোঁজে, আর আমাকে নিজে পুলিশ অফিসার ছেলে ভাবে। দয়ার মা বিরক্ত হয়ে বলে, এটা কি ইলেকট্রিসিটি? হঠাৎ আসবে আবার চলে যাবে। আমাকে নিজের স্ত্রী ভাবার আগেই যেন এখান থেকে কেটে পড়ে। দয়া তখন মাকে বোঝায়, প্রথমে আমিও খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে মানিয়ে নিয়েছি। এরপর ভেলা দেয়ালে টাঙানো দয়ার বাবা মায়ের বিয়ের একটি ছবি দেখতে পায়। ছবির নিচে তারিখ খেয়াল করে ভেলা দয়ার মাকে জিজ্ঞেস করে, আপনাদের বিয়ে হয়েছিল কি 17 এপ্রিল? দয়ার মা হ্যাঁ বললে ভেলা গভীর আবেগে বলে ওঠে, আমি সবকিছু ভুলে গেছি, কিন্তু ওই তারিখের কথা কখনো ভুলতে পারিনি, কারণ সেদিনই আমি আমার ভালোবাসার মানুষ মীনাক্ষীকে বিয়ে করেছিলাম। এখান থেকেই গল্প চলে যায় অতীতে। ভেলার স্ত্রী মীনাক্ষী ছিলেন একজন চাইল্ড সাইকোলজিস্ট। নিজের চেম্বার থেকে শুরু করে বিভিন্ন স্কুলেও তিনি শিশুদের কাউন্সিলিং করতেন। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন রাতে ভেলা লক্ষ্য করে মীনাক্ষী অদ্ভুত আচরণ করছে। গভীর রাতে ঘুম থেকে উঠে রান্না করছে। মীনা ভেবেছিল সকাল হয়ে গেছে,
ভেলা তাকে ঘড়ি দেখিয়ে বোঝায় রাত তখনও শেষ হয়নি। মিনা হতভম্ব হয়ে যায়, বুঝতে পারছিল না তার সঙ্গে কি হচ্ছে। এরপর মীনাক্ষীর সাক্ষাৎ হয় মধুমিতার সঙ্গে। মধুমিতা কেঁদে কেঁদে তার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো খুলে বলে দেয়। সেদিন মীনাক্ষীর সঙ্গে ভেলাও গিয়েছিল, তবে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। পরদিন ভেলা এবং দয়া পালাখারের উদ্দেশ্যে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ভেলা বারবার বলছিল, এতদিন পর তুমি বাড়িতে এসেছো, মায়ের কাছে থেকে যাও, আমাকে বাসে উঠিয়ে দিলে আমি চলে যেতে পারবো। কিন্তু দয়া জানতো নিজের ও দয়ার মায়ের কথা এভাবে ছাড়া ঠিক হবে না, কোথাও একা হারিয়ে যেতে পারে। তাই দয়ার মা দয়াকে বলে, পালাখারে যাওয়া হলে আগে ওনার মেয়ের বাড়িতে দিয়ে তারপর তুই আসবি। যাত্রা শুরু হওয়ার সময় ভেলা বারবার জিজ্ঞেস করছিল, তোমার মাকে এভাবে একা রেখে গেলে ওনার কি সমস্যা হবে না? দয়া শান্তভাবে উত্তর দেয়, মা এইসবে অভ্যস্ত হয়ে গেছে, তার কোনো সমস্যা হবে না। তুমি কি কখনো নিজের মাকে জিজ্ঞেস করেছো তোমার মা ভালো আছে কিনা? ভেলার কথাগুলো বুঝে দয়া ভেবে নেয়, সে এখন চুরি ছেড়ে দিয়ে ভালো কিছু একটা করতে চায়। আমি ভাবছি আমি চুরি ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব, কিছু ভালো কাজ করব। ঠিক তখনই দয়ার মা ফোন করে জানায়, ভেলা দয়ার জন্য 10 লাখ টাকার একটি চেক রেখে গেছে। দয়া বাইক থামিয়ে জানতে চায়, মা বললেন আপনি চেক রেখে এসেছেন? ভেলা বলে, হ্যাঁ মাত্রই, তুমি ঠিকই বলেছো, তুমি সবকিছু ছেড়ে দিয়ে নিজেকে পরিবর্তন করতে যাচ্ছ, এজন্যই তোমার সঙ্গে এই ভালো কিছু হচ্ছে। দয়ার চোখে জল এসে পড়ে। ভেলা তখন বলে, এখন চলো, এই যাত্রাটা কখনো ভুলে যাওয়ার মতো নয়। দয়া জানে হয়তো সে সবকিছু ভুলে যাবে। ভেলা আবার বলে, পালাখারে যাওয়ার আগে আজ রাতে আমরা কোয়েম্বা অবস্থান করব। এরপর তারা কোয়েম্বার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে ফরিদা এবং তার দল ধনিয়ার পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত হয় এ পরিবারের কেউ হত্যার সঙ্গে জড়িত নয়। প্রথম হত্যাস্থলে 2 জনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, বাকি হত্যাস্থলে 1 জনের। হত্যাকারী প্রতিটি শিকারকে আলাদা অস্ত্র দিয়ে হত্যা করছে, তাই সিরিয়াল কিলারকে সহজে ধরাই সম্ভব হচ্ছে না। এ পর্যন্ত যারা নিহত হয়েছে তাদের মধ্যে কোনো প্রকার সংযোগ নেই। ফরিদা হতাশ, কারণ তাদের পরবর্তী গন্তব্য বোঝা কঠিন। এদিকে পুলিশ দোকানদারের তথ্যের ভিত্তিতে দয়ার একটি স্কেচও তৈরি করেছে, কারণ তারা ধরে নিয়েছে দয়া বাইক নিয়ে গিয়েছিল, তাই হয়তো খুনের সঙ্গে তার সংযোগ থাকতে পারে। দয়ারা কোয়েম্বায় পৌঁছে একটি লজে ওঠে। দয়া দুজনের জন্য ড্রিঙ্কস নিয়ে আসে। বেলা ওয়াশরুমে গিয়ে অরুণকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় এবং তার সঙ্গে দেখা করার পরিকল্পনা করে। দয়া বাইরে তার মায়ের সঙ্গে কথা বলছিল। ঠিক তখন একজন ডেলিভারি বয় আসে। বেলা বলে, আমি অর্ডার করেছিলাম, তুমি পেমেন্ট দাও। দয়ার কাছে ভাঙতি টাকা না থাকায় সে ভেলার মানিব্যাগ থেকে টাকা বের করতে যায়, কিন্তু মানিব্যাগের ভেতর থেকে একাধিক সিম কার্ড পড়ে যায়। এই দৃশ্য দেখে দয়ার মনে পড়ে গত রাতে গণেশ তাকে আইএমই নম্বর এবং সিম কার্ডের বিষয়ে বলেছিল। পরের দিন ভেলা তার ফোন ছিনতাইয়ের ঘটনা শোনায়। সব মিলিয়ে দয়ার সন্দেহ আরো বাড়ে। তাই ভেলা বাইরে বের হওয়ার পরই দয়া ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। ফিরে এসে দেখে ভেলা তার জন্য ড্রিঙ্ক রেডি করেছে। দয়া সঙ্গে সঙ্গে ড্রিঙ্ক খেয়ে নেয়। ভেলা বলছিল, তোমার মায়ের সাথে কথা বলেছো? ফোন করে খোঁজ খবর নাও। তখন দয়ার ফোন চার্জিং এ থাকায় দয়া ফোনটি নিয়ে রুমের বাইরে চলে আসে। আর তখনই দেখা যায় দয়া মূলত ফোনের ক্যামেরা অন করে রেখেছিল। ক্যামেরায় ধরা পড়ে দয়া ওয়াশরুমে থাকার সময় ভেলা তার ড্রিঙ্কে কিছু মিশিয়েছে। দয়া মুহূর্তে বুঝে যায় এবং নিচে গিয়ে 1 বোতল পানি কিনে গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে ড্রিঙ্কের মধ্যে থাকা মেডিসিন বের করে দেয়। দয়ার মনে পড়ে যখন ভেলাকে সঙ্গে নিয়ে লজে উঠেছিল, ভেলা ব্যালকনি যুক্ত রুমে উঠেছিল, যাতে দয়া ব্যালকনিতে গেলে সুযোগ পেয়ে ড্রিঙ্কে মেডিসিন মেশাতে পারে। এছাড়া আশ্রমে দয়া যখন বাইকের চাবি খুঁজছিল, ভেলা বলেছিল বাইকের চাবি বাইকই আছে। এটা বোঝায় ভেলা মেডিসিন দিয়ে দয়াকে ঘুমিয়ে রেখে বাইক নিয়ে কোথাও যেতে পারত। দয়া সবকিছু বুঝতে পারলেও এখনই ভেলাকে কিছু বুঝতে দিচ্ছে না। ভেলা শাওয়ার নিতে ওয়াশরুমে গেলে দয়া তার ফোন নিয়ে অরুণের সাথে করা চ্যাট চেক করে। দেখা যায় ভেলা অরুণকে বলছে তার নাম সুন্দর, সে দুবাই থেকে এসেছে এবং সেলভা নামের একজন তাকে নম্বর দিয়েছে। ভেলা অরুণের কাছ থেকে 15 থেকে 16 বছর বয়সী একটি মেয়েকে কিনতে চাচ্ছে এবং আজ রাতে অরুণ তাকে একটি জায়গায় দেখা করতে বলেছে। দয়া অরুণের পাঠানো ম্যাপ দেখে জায়গার অবস্থানও চিহ্নিত করে। ভেলা বের হওয়ার আগে দয়া ফোনটি রেখে ঘুমের অভিনয় করে। ভেলা ভাবতে থাকে দয়া ঘুমিয়ে গেছে। এরপর সে রেডি হয়ে রুমে তালা দিয়ে বেরিয়ে যায়। দয়া পিছে পিছে বের হয়ে রুমের তালা খুঁজে বের করে এবং তার ইকুইপমেন্ট ব্যবহার করে তালা খুলে ভেলার পিছু নেয়। পৌঁছে দেখে ভেলা একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ভেলা অনেকক্ষণ অপেক্ষা করে অরুণকে কল করলে অরুণ বারবার ফোন কেটে দিচ্ছে। ঠিক তখনই সামনে একটি কার আসে। ভেলা ভাবতে থাকে হয়তো অরুণ এসেছে, কিন্তু কার চলে যাওয়ার পর বুঝতে পারে অরুণ আসবে না। তাই ভেলা একটি উবার নিয়ে হোটেলের দিকে রওনা হয়। দয়া বাইক নিয়ে হোটেলের উদ্দেশ্যে যাওয়া শুরু করে, তবে পথে পুলিশ চেকপোস্টে তাকে আটকায়। তারা চেক করে বোঝে দয়া ড্রিঙ্ক করেছে। দয়া নিজের পরিচয় ইমেলের ড্রাইভার বলে এবং নম্বর যাচাই করানো হয়। নম্বরটি সত্যি এমএলএর। পুলিশ বিশ্বাস করে দয়াকে ছেড়ে দেয়। দয়া দ্রুত হোটেলে পৌঁছে দেখে
ভেলা ইতিমধ্যে লিফটে উঠে গেছে। দয়া ইলেকট্রিসিটি বন্ধ করে ভেলার আগে রুমে পৌঁছে গিয়ে রুম লক করে রাখি। ভেলা এসে দেখে দয়া ঘুমাচ্ছে। এরপর অতীতে ফিরে গিয়ে কোর্টের দৃশ্য দেখা যায়। মীনাক্ষী একটি প্রক্সি কেসে সাক্ষী দিতে আসে। আসামিকে আইডেন্টিফাই করতে বলা হলে মীনাক্ষী তাকে চিনতে পারে না। আসামি পক্ষের আইনজীবী সমস্ত মেডিকেল রিপোর্ট জমা দিয়ে প্রমাণ দেখায় মীনাক্ষীর অ্যালজাইমার হয়েছে, তাই কোর্ট কেস খারিজ করে দেয়। মূলত মিনার জন্যই বাবা মা কোর্টে এসেছিলেন, কিন্তু মিনার অ্যালজাইমারের কারণে কেস হেরে যায়। মিনা এটি মানতে পারছিল না। পরবর্তী দিনই মিনা নিজের অফিসে এসে দেখে ভেলা বসে আছে। মিনা ভেলাকে এসপি মনে করে এবং তার ডায়েরি ভেলাকে দিয়ে বলে মেয়েদের সাথে অন্যায় হয়েছে। এই ডায়েরিতে সব মেয়েদের বিস্তারিত লেখা আছে। তাদের ন্যায্য পাওনা দরকার, আর যারা অন্যায় করেছে তাদের শাস্তি পেতে হবে। শুধু জেলে পাঠানোই নয়, তাদের পুরোপুরি শেষ করে দিতে হবে, কারণ এই কেস যদি কোর্টে যায় এই বাচ্চাদের মধ্যে দাঁড়ানোর সাহস নেই। ভেলা তখন মিনাকে বুঝিয়ে দিয়েছিল যে এই মেয়েদের সাথে যে অন্যায় হয়েছে সে তাদের অপরাধীদের শাস্তি দেবে। ভেলা স্পষ্ট বুঝতে পারছে মিনা তাকে ভুলে গেছে এবং সামনে নিজেকেও ভুলে যাবে। ঠিক পরের দিনই মিনা নিজের জীবন নিয়েছে। মিনার দেওয়া প্রতিশ্রুতিকে ধরে রাখতে ভেলা মেয়েদের সাথে অন্যায় করা ব্যক্তিদের খুঁজে খুঁজে শাস্তি দিতে শুরু করে। সিন চলে আসে প্রেজেন্টে। ভেলা দয়াকে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই গণেশ এসে পড়ে। দয়া গণেশকে গত রাতের ভিডিও দেখায় এবং পুরো বিষয়টি খুলে বলে, আমি ওকে ভালো ভেবেছিলাম, মনে করেছিলাম ও অসুস্থ, এখন দেখছি ও একটা শয়তান। এত ছোট ছোট বাচ্চাদের সাথে এইসব করছে, আমার তো মন চাইছে ওকে এখনই মেরে ফেলি। গণেশ সেগুলো শোনার পর বলে, ঠিক আছে, এক কাজ করি, ওকে আমার ফার্ম হাউসে নিয়ে যাই, সেখানে শেষ করে দিই। এরপর দুজনে মিলে প্ল্যান করে। ফার্ম হাউসে যাওয়ার আগে তারা ঠিক করে আপনি মেয়ের বাড়িতে চলে যাবেন, তার আগে চলুন একসাথে পার্টি করি। ভেলা রাজি হয়। দয়া ভেলাকে বলে, আপনি গণেশের সাথে যান, আমি রাতের পার্টির জন্য ড্রিঙ্কসের ব্যবস্থা করে নিয়ে আসছি। এই সময় পুলিশ দয়ার স্কেচ দেখে জানতে পারে দয়া কয়েকদিন আগে জেল থেকে বের হয়েছে। ফরিদা নির্দেশ দেয় জেলে দয়া কার কার সাথে ছিল বা কার সাথে রিলিজ হয়েছে বের করতে। এছাড়া জেল থেকে বের হওয়ার পর দয়া কোন কোন বন্ধুর সাথে যোগাযোগ করেছে এবং তার কল লিস্টে থাকা বন্ধুদের ট্রাভেল তথ্যও খুঁজে দেখতে বলে, কারণ পুলিশের সন্দেহ দয়া হয়তো সেই ব্যক্তির সাথেই থাকতে পারে। এর মাধ্যমে তারা গণেশের নম্বর পেয়ে ট্র্যাক করে ফার্ম হাউসের দিকে এগোতে থাকে। অন্যদিকে গণেশ ভেলাকে নিয়ে গাড়ি চালানোর সময় ভেলা তার গাড়ির পেছনে একটি পুতুল ঝুলতে দেখে এবং সন্দেহ শুরু করে। ভেলা অরুণের নম্বর চেক করে দেখে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারে ওই পুতুলের ছবি রয়েছে, অর্থাৎ ভেলা যাকে খুঁজছে সেই অরুণ নয়, এ আসলে দয়ার বন্ধু গণেশ। গতকাল যখন অরুণ ভেলার সাথে দেখা করতে এসেছিল তখন অরুণ দূর থেকে ভেলাকে দেখে কোনো অবস্থানে দাঁড়ায়নি, বরং কারে চড়ে চলে গেছে। গণেশ ভেলার সম্পর্কে সব বুঝিয়ে দেয় এবং সকালে দয়াকে বলে ভেলাকে ফার্ম হাউসে নিয়ে শেষ করার প্ল্যান করেছি। ফার্ম হাউসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ভেলা গণেশকে অরুণের নম্বরে কল করে। গণেশ বুঝতে পারে ভেলা তাকে চিনে ফেলেছে। তখন ভেলা বলে, তোমাকে মানে যাকে আমি খুঁজছি তুমি সেই, তুমি অরুণ। গণেশ প্রশ্ন করে, আপনি কি, আর আপনার লিঙ্কটা কোথায়, দয়ার সাথেই ঘুরছেন কেন? ভেলা বলে, মধুমিতার কথা মনে আছে? গণেশ আবার প্রশ্ন করে, কোন মধুমিতা, কোন স্কুল গার্ল? আপনি ওই মেয়ের বাবা নাকি ধনিয়ার বাবা? ভেলা ধনিয়াকে খুঁজতে এসেছিল, কিন্তু গণেশ সাথে বলতে থাকে এখানে খুঁজে লাভ নেই, ও এখন সিঙ্গাপুরে অনেক ভালো আছে, ওকে ওরা পাঠানোর আগে বারবার ভোগ করেছে, এমনকি তার বন্ধুদেরও কাজে লাগিয়েছে। মেয়েরা আমার কাছে আমের মতো, তাই সবার সঙ্গে ভাগ করে খাই। ভেলা জানতে চায়, তুমি এত বড় খারাপ কাজ করছো, এটা দয়া কি জানে? গণেশ বলে, ও তো ইউজলেস, এসবের মধ্যে আসবে না, আর যদি জানতে পারে তাতেও কিছুই হবে না, কারণ এখন তো আপনি ওর চোখে ভিলেন। এরপর গণেশ ভেলাকে মারধর করে হাত মুখ বেঁধে রাখে। কিছুক্ষণের মধ্যেই দয়া এসে পৌঁছায়। গণেশ বলছিল ওকে এখনই শেষ করে দিই, কিন্তু দয়া ভেলার হাত পা খুলে দিতে বলে। গণেশ শুরুতে রাজি হয়নি, বারবার প্রশ্ন করছিল ওকে ছেড়ে দেবে কেন, তবু দয়া তার কথা না শুনেই ভেলার হাত মুখ খুলে দেয়। এই সময় দেখা যায় ভেলা যখন কার থেকে নামছিল তখনই দয়াকে ফোনে কল করছিল। ভেলা এবং গণেশের মধ্যে সব কথাবার্তা দয়া শুনতে পেয়েছে। এভাবেই দয়া গণেশের আসল রূপ বুঝতে পারে। গণেশ এটা বুঝে ভেলা ও দয়াকে মারার চেষ্টা করছিল, কিন্তু দুজন মিলে গণেশকে হত্যা করে। এরপর পুলিশ এসে ভেলা ও দয়াকে গ্রেপ্তার করে। কোর্টে ভেলা সবকিছু স্বীকার করে, কেন ওদের হত্যা করেছে, কিভাবে করেছে। ভেলার কথা, আমি একদম অনুতপ্ত হই, অন্তত কয়েকটা ভালো কাজ করতে পেরেছি। সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে কোর্ট রায় ঘোষণা করার জন্য 1 সপ্তাহ সময় চেয়ে নেয়। ভেলা ও দয়াকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় দয়া বলে, আপনার এটিএম কার্ডের পিন নম্বর 1904। এটি ভেলা ও মীনাক্ষীর বিবাহ বার্ষিকীর তারিখ, এমনকি মীনাক্ষীর জন্মদিনও। দয়া আরো বলে, কুমার এখনো আপনাকে আঙ্কেল বলে ডাকে, আমার কি দুর্ভাগ্য, আমি কাউকে বাবা বলে ডাকার সৌভাগ্য পাইনি। এরপর দয়া ভেলার কাছে জানতে চায়, প্রথম দিন আমি যখন আপনাকে দেখেছিলাম আপনার হাতে চেন ছিল কেন? ভেলা বলে, ওই দিন আমি প্রথম খুন করতে ওই বাড়িতে গিয়েছিলাম, লোকটা আমাকে মারধর করে হাতে চেন লাগিয়ে দিয়েছিল,
আমি তখন তার গলায় চেন পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছি, কিন্তু চেন খুলে বের হবার পথ বুঝতে না পেরে বসেছিলাম। ঠিক তখনই গেট খোলার শব্দ আসে। ভেলা দ্রুত বডিটিকে খাটের তলায় লুকিয়ে দেয়। দয়া ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ভেলা অ্যালঝাইমারের নাটক সাজায়, যাকে দয়া তাকে বের করে নিতে পারে। তবে দয়া টাকার লোভে পড়ে, তাই ভেলা তার সঙ্গে ঘুরে ঘুরে অপরাধীদের শাস্তি দেয়, যা দয়া বুঝতেই পারেনি। এই হলো ভেলার মাস্টার প্ল্যান। আপনারা কমেন্টে জানাবেন কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী মুভি বা সিরিজের এক্সপ্লোরেশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।